উড়িষ্যায় ঘুরতে এসেছি আর রাস্তা দিয়ে তরমুজ কিনবো না তাই হয়। সুন্দর সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে। ঘড়িতে এখন 9:17, মানে রাত 9:17। আমরা এখন ঢুকেছি কোলাঘাটে অন্নপূর্ণা। আমি আপনাদের টোটাল ডিস্টেন্সটা দেখাই। টোটাল আমার 22 গ্যারেজ টু গ্যারেজ কিলোমিটার হয়েছে 1832.4। গোপালপুর থেকে বেরিয়েছি, এখন সকাল 8:30। হোটেল থেকে চেক আউট করে সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে বেরিয়েছি। এখন সোজা যাব বাড়ির পথে। তবে ইচ্ছে আছে একবার রম্ভাটা ঘুরে যাব। রম্ভা এখান থেকে মোটামুটি 1 ঘন্টার মতন দূরত্ব। আসার পথে রম্ভাটা আমাদের দেখা হয়নি, তাই ভাবছি যাওয়ার পথে রম্ভাটা একটু দেখে তারপর সোজা বাড়ির পথে রওনা দেবো। এখান থেকে বাড়ির দূরত্ব 600 কিলোমিটার, একটু বেশি, 12 থেকে 13 ঘন্টা সময় লাগার কথা। দেখা যাক। তবে উড়িষ্যায় তো একটা ব্যাপার রয়েছে যে স্পিড লিমিটের, যার জন্য বেশি জোরে যাওয়া যাবে না, 80-র উপরে যাওয়া যাবে না, সেটাও মেনটেন করতে হবে। তো সেসব মেনটেন করে দেখি বাড়িতে কখন পৌঁছাই। যখন পৌঁছাবো আপনারা দেখাবো। টোটাল কত কিলোমিটার রান করলাম সেটা আপনারা দেখাবো। আমার টিয়াগো কী অ্যাভারেজ দিয়েছে সেটাও আপনারা দেখিয়ে দেবো, যাতে আপনাদের পরে বুঝতে সুবিধা হয়। তো আপাতত হোটেল থেকে জাস্ট বেরিয়েছি, কিছুটা এসেছি। গাড়িতে আবার একটু তেল ভরতে হবে, রিফিল করতে হবে। সামনে দেখি ইন্ডিয়ান অয়েলের পাম্প আসার সময় দেখে এসেছি, ওই পাম্প থেকে তেল ভরবো। তেল ভরে নিয়ে তারপর সোজা এগিয়ে যাবো রম্ভার দিকে। তো চলুন এবার এগিয়ে যাই বাড়ির দিকে। বাড়ির পর হ্যালো ফ্রেন্ড, ভ্রমণ আড্ডা ইউটিউব চ্যানেলে আরও একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে হাজির হলাম। আমি আপনাদের হোস্ট অসীম। 6 রাত 7 দিনের একটা রোড ট্রিপে বেরিয়েছিলাম উড়িষ্যার বেশ কিছু পপুলার ডেস্টিনেশন এক্সপ্লোর করবো বলে। আজ থাকছে এই ট্রিপেরই শেষ অংশ। হুগলি থেকে শুরু করে আমাদের এই ট্রিপের প্রথম ডেস্টিনেশন ছিল বরকুল। বরকুলে 1 রাত্রি কাটিয়ে তারপর আমরা চলে গেছিলাম দারিংবাড়ি। দারিংবাড়িতে 2 রাত্রি কাটিয়ে চলে এসেছিলাম আমরা গোপালপুর। গোপালপুরে 2 রাত্রি কাটিয়ে আজ আমরা ফিরে চলেছি বাড়ির পথে। এর আগে সমস্ত পর্বগুলোই আমার চ্যানেলে আপলোড করা আছে। যদি আপনারা এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্কও দেওয়া থাকবে। আপনারা আগামী দিনে যদি এই ট্রিপটা করতে চান, সেটা বাই রোড হোক বা বাই ট্রেন হোক, তাহলে সমস্ত কিছু ইনফরমেশান আপনাদের জন্য আমার সমস্ত ভিডিওতে দেওয়া রয়েছে। আপনারা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের সুবিধা হবে। একটা ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্পে গেছি, তো অন্য ফুটে যেতে হবে। জায়গাটা দেখো, 7 দিন ঠুকেছে। উড়িষ্যায় 104 টাকা 45 কত লিটার তেল আসে দেখি। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, ফুল টপ আপ করে দিচ্ছে। 27.44 লিটার এসেছে, 2866 টাকা 10 পয়সা। এখন দেখি কত দূর যায়। ফুল ট্যাঙ্ক করে নিলাম অটোকাটে। Turn right onto the ramp to National Highway 16. Continue on National Highway 16 for 9 kilometers. গোপালপুরের রাস্তা ছেড়ে আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে উঠছি। চেন্নাই কলকাতা ন্যাশনাল হাইওয়ে, এটাই সোজা কলকাতা চলে গেছে। আর আমাদের পিছন দিকে হচ্ছে চেন্নাই। এটা হচ্ছে NH16। NH16 কলকাতা এখান থেকে দেখাচ্ছে 605 কিলোমিটার। মাইলস্টোনে দেখলাম। পিছন দিকে চেন্নাই, সামনের দিকে কলকাতা। আপাতত এই মুহূর্তে আমরা কলকাতা যাচ্ছি না, আপাতত ঢুকবো আমরা রম্ভায়। রম্ভা থেকে কিছুক্ষণ সময় কাটিয়ে তারপর আমরা সোজা কলকাতার দিকে ব্যাক করবো। তো এবার ন্যাশনাল হাইওয়ে উঠে গেছে, কিন্তু এই হাইওয়ে একটা লোডচা রয়েছে। এখানে 80 কিলোমিটারের উপরে গাড়ি চালানো যাবে না, তাহলে হয়তো বড় রকমের চালান চলে আসবে। যাই হোক, চেষ্টা করবো 80-র মধ্যেই মেনটেন করার। তো চলুন এগিয়ে যাই। এবার আপনাদের সঙ্গে রম্ভায় গিয়ে দেখা হবে। আমরা রম্ভায় এসেছি গোপালপুর থেকে। 1 ঘন্টা মতন সময় লাগলো। রাস্তায় 2বার দাঁড়িয়েছিলাম। যাই হোক, এই সামনে হচ্ছে রম্ভার জেটি, আর আমার ঠিক পেছনেই হচ্ছে OTDC পান্থনিবাস। সেটা আমি যাওয়ার সময় দেখাচ্ছি।
এখানেও বোটিং হয়, বাট আমরা হয়তো বোটিং করবো না, কারণ আমাদের বিশেষ হাতে সময় নেই। আর বরকুলে আমরা বোটিং করেছি, সেই ভিডিও তো আপনাদের দেখিয়েছি। তো এই হচ্ছে রম্ভা জেটি ঘাট। এখানেও বোটিং হয়, গিয়ে দেখি কেমন কি বোটিংয়ের রেট, কোথায় কোথায় নিয়ে যায় দেখি। শুনেছি এখানে নাকি একটা ব্রেকফাস্ট আইল্যান্ড নামে একটা আইল্যান্ড আছে, সেখানে নিয়ে যায়। তো যাই হোক, দেখি একদম জেটির সামনে গিয়ে ওই চিল্কা লেক দেখা যাচ্ছে। बोटिंग है? बोटिंग कत करे बोटिंग रेट? आपको 2 स्पॉट आएगा 1400 1400 2 स्पॉट 45 मिनट। कौन कौन 3 स्पॉट का आएगा 2100 1 आवर 15 मिनट्स। कौन कौन बोट कौन सा है? ये वाला बोट यही वाला बोट है। ओ ओनली 3 जन के लिए ही। शेयर में नहीं होता? शेयर में होता है, लेकिन अभी ऑफ सीजन है ना, लोग नहीं है। ओ शेयर में कितने पर हेड कितने मिलता है? पर हेड 200 आएगा 2 स्पॉट के लिए, 3 स्पॉट के लिए 300। मिनिमम 7 जन होना चाहिए। हम लोग तो बरकुल में गया था, लेकिन वो तो गवर्नमेंट के फ्री में। वो बड़ा है उनके ना, काली माता के टेम्पल है ना। हाँ, काली माता का टेम्पल। अच्छा, इसलिए ना। नहीं होते हैं, ओ सीजन टाइम में होते थे, अभी नहीं होता है। উড়িষ্যার ব্রহ্মপুর বা বেহরামপুর থেকে মাত্র 45 কিলোমিটার দূরে অবস্থিত চিল্কার এই অসাধারণ ভিউ পয়েন্ট রম্ভা। চিল্কার এই ভিউ পয়েন্ট গোপালপুর থেকে কাছে। চিল্কার মোট 3টে ভিউ পয়েন্ট আছে। সাধারণত টুরিস্টরা এই 3টে পয়েন্টে যান। একটা হচ্ছে পুরী থেকে যান সাতপাড়া, 2 নম্বরটা হচ্ছে বরকুল, আর 3 নম্বর হচ্ছে এই রম্ভা। অসাধারণ সৌন্দর্যে ভরপুর এই রম্ভা। চিল্কার হ্রদের মাঝে উঁচু উঁচু পাহাড় এবং তার সঙ্গে সঙ্গে জেলেদের নৌকো অসাধারণ এক দৃশ্যপট তৈরি করে। উপরে পাওনা এখানে শীতকালে দেখতে পাবেন পরিযায়ী পাখি। যদিও এই মুহূর্তে আমাদের চোখে অনেক জলজ পাখি ধরা পড়ছে, কিন্তু আপনারা যদি শীতকালে আসেন তাহলে অসংখ্য পরিযায়ী পাখি দেখতে পাবেন। আর চিল্কা লেকের একটা অংশ ফ্লেমিঙ্গো পাখির জন্য তো বিখ্যাত, সেটা তো হয়তো আপনারা অনেকেই জানেন। যন্ত্রচালিত বোট বা মোটর বোটে করে আপনারা বেশ কিছুক্ষণ ঘুরে দেখে নিতে পারেন এই চিল্কার হ্রদের মধ্যেই বাতিঘর, ব্রেকফাস্ট আইল্যান্ড, বেকন আইল্যান্ড ইত্যাদি। আমাদের হাতে সময় নেই, তাই আমরা আর এখানে বোটিং করলাম না। আমরা দারিংবাড়ি যাওয়ার পথে বরকুলে এক রাত্রে ছিলাম এবং আমরা বরকুলেই বোটিং করেছি। তাই এখানে আর সময় নষ্ট না করে এবার আমরা বাড়ির পথে রওনা দেবো। তার আগে একবার ভালো করে আপনাদের চিল্কার হ্রদের সৌন্দর্য আরও একবার দেখে নিই। এই যে স্পিড বোটগুলো দেখছেন, এই স্পিড বোটগুলো করেই বা এই মোটর বোটগুলো করেই আপনারা চিল্কার হ্রদে ঘুরে বেড়াতে পারেন। রম্ভায় ওটিডিসি পান্থনিবাস, এই সামনে ভেতর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওটিডিসি পান্থনিবাস। আপনারা এখানেও চাইলে অনলাইনে রুম বুক করে থাকতে পারেন। একদম চিল্কা লেকের পাড়েই ওটিডিসি পান্থনিবাস। ওটিডিসি ছাড়াও আরও আশেপাশে কয়েকটা হোটেল রয়েছে, যদিও সংখ্যায় খুব একটা বেশি না। এছাড়া সাধারণ মানের বেশ কিছু খাবারের হোটেল বা রেস্টুরেন্টও রয়েছে। ইচ্ছে করলে এখান থেকে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, অথবা ওটিডিসি রেস্টুরেন্ট থেকেও খাবার দাবার খেতে পারেন। আর এই হচ্ছে পাশেই আছে পার্কিংয়ের জায়গা এবং একটা সুলভ শৌচালয়। রম্ভা লেক দেখে এরপর আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। এখন বাজে সময় 11টা, বেলা 11টা। রম্ভাতে কিছুক্ষণ সময় কাটালাম, তারপর পাশে একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া করে নিয়ে এবার আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই NH-16 আবার উঠলাম। এখান থেকে হয়তো 500 কিলোমিটারে কিছুটা বেশি হবে। যাই হোক, 11 ঘন্টা হয়তো সময় লাগতে পারে। এখন তো 11টা বাজে বললাম, দেখি কটায় পৌঁছাই। তো এখন পর্যন্ত ঠিকই আছে। এবার রম্ভার ব্যাপারটা বলি। রম্ভাতে লোকজন একদমই নেই, আমরাই মাত্র 3 জন ছিলাম। রম্ভাতেও বোটিং হয়, বোটিংয়ের জন্য আলাদা বোট ভাড়া করতে হতো, সেটা কত সেটা তো আমি আপনাদের দেখালাম। আর লোকজন একদমই ছিল না আমরা ছাড়া। ফলত আর রম্ভাতে আর সময় নষ্ট করিনি, একটু ছবি টবি তুলে একটু ভিডিও করে চলে এলাম। তবে আমার মনে হয় রম্ভার থেকে বরকুলটা অনেক ভালো। বরকুলটা বেশ সাজানো গোছানো এবং বরকুলের সুযোগ সুবিধাও অনেক বেশি। আর বরকুলে গভর্নমেন্টের ফেরি চলে, যেটা ওই কালজাই মন্দিরে নিয়ে যায়।
যার জন্য ওখানে বেশিরভাগ সময় লোকজন থাকে, টুরিস্ট জায়গা ভিড় থাকে, চাপ থাকে এবং বোটিংটাও সবসময় চালু থাকে। কিন্তু এই রমভাতে তা নয়, রমভাতে টুরিস্টের উপর সাধারণত নির্ভর করে। এখানে শেয়ার বোটও চলে, কিন্তু সেটা সিজনে। শেয়ার বোটের ভাড়া হচ্ছে পার হেড 200 টাকা, কিন্তু এরকম অফ টাইমে এলে পরে পুরো বোটটাই ভাড়া করতে হবে। 45 মিনিট 50 মিনিটের বোটিং, তো তার জন্য ভাড়াটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিয়েছি। তো আমরা সেসব আর করিনি, কারণ যেহেতু বরকলে আমরা বোটিং করেছি, বরকলটা ভালোও লেগেছে, বরকলে একসাথে ছিলাম, তাই এখানে আর সময় নষ্ট করলাম না। তো রম্ভাটা দেখে আমরা এবার সোজা বাড়ির পথে। তো যাই হোক, রাস্তায় আর বিশেষ কিছু দেখানো থাকবে না। একই রাস্তায় যে রাস্তায় এসেছি সেই রাস্তাতেই ফিরে যাচ্ছি। আর যেহেতু বাড়ি যাওয়ার একটা তাড়াহুড়া থাকবে, সেই জন্য রাস্তায় আর বিশেষ আর ব্লগ বা ভিডিও আর বানাবো না। চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি পৌঁছানোর। তারপর বাড়িতে পৌঁছে আপনাদেরকে আবার আপডেট দেবো। আর সমস্ত কিছু নিয়ে বিস্তারিত তথ্য নিয়েও ভিডিও থাকবে, তো আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন। আশা করি আপনাদের ভিডিওগুলো ইনফরমেটিভ মনে হবে। যাই হোক, কন্টিনিউ করি। যদি রাস্তায় তেমন কিছু দেখানো হয় আমি আপনাদের দেখাবো, নচেত হয়তো একবারে বাড়িতে গিয়েই আবার আপনাদের সঙ্গে কথা হবে। খাওয়ার পরে ছোটোখাটো টুকটাক ফল খাওয়া চলছে। পেছনে বেড বানিয়ে দিয়েছি, মেয়ে পেছনে শুয়ে পড়েছে, ইনি হয়তো আর কিছুক্ষণ পরে শুয়ে পড়বে, ঘুমাবে। যাই হোক, কোনো ব্যাপার নেই, আমি এবার ড্রাইভিংয়ে মন দিই। আর উড়িষ্যা তো আপনারা অনেকেই জানেন যে উড়িষ্যার স্পিড লিমিট আছে এবং মাঝে মাঝে ক্যামেরা লাগানো আছে, সেটা দেখতেও পাচ্ছি। তো ফলত সেটা একটা মেনটেন করে চালাতে হবে। এটা একটা বড্ড ঝামেলার কাজ, বিরক্তিকর কাজ আর কি। স্পিডোমিটারের দিকে সবসময় তাকিয়ে তারপরে গাড়ি চালাতে হচ্ছে। রাস্তা ভালো, কিন্তু স্পিড তোলার উপায় নেই, চালানোর ভয়। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, একটু সময় হয়তো বেশি লাগবে, ধীরে সুস্থে যাবো, কোনো অসুবিধা কিছু নেই। মাইলেজ এখন পর্যন্ত 20 তো দেখাচ্ছে, একটু আগে 22 পর্যন্ত হয়েছিল। গোপালপুর থেকে এসেছি প্রায় 59 কিলোমিটার বা 60 কিলোমিটার মতো। গোপালপুর থেকে বেরোতে প্রায় 9টা হয়ে গেছিলো, এখন 11টা বাজে, 2 ঘন্টা মাঝে কিছুক্ষণ সময় রমভাতে গেছে। গোপালপুর থেকে ফেরার পথে এটাই আমাদের প্রথম টোল। টোলের নাম কিন্তু জানি না। গোপালপুর থেকে কলকাতা যাওয়ার প্রথম টোল, আর লাস্ট টোল আমার হবে ধুলাঘাট টোল প্লাজা, সেটা এখনো বহুত দেরি আছে। উড়িষ্যায় ঘুরতে এসেছি আর রাস্তা দিয়ে তরমুজ কিনবো না তাই হয়। সুন্দর সুন্দর তরমুজ বিক্রি হচ্ছে 20 টাকা কিলো। আমরা 8 কিলো নিয়েছি, দুখানা, একটা কাটা হয়েছে খাবো, আর একটা গোটা বাড়িতে নিয়ে যাবো। দুটো তরমুজ কিনে নিয়েছি, এই ভাইয়ের দোকান থেকে নিয়েছি, 20 টাকা করে নিয়েছে। হ্যাঁ, বারাবাটি জগপুর। এখন ঘড়িতে প্রায় 4টে 3:52, বালাসোরের কাছাকাছি। হঠাৎই মুষলধারে বৃষ্টি। এতক্ষণ তো ওয়েদার ভালোই ছিল, এতক্ষণ যতটা এসেছি আর কি। হঠাৎ এইখানে আসতে না আসতেই বালাসোরের কাছাকাছি বেশ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে বাইরের পরিস্থিতি। ভালোই বৃষ্টি হচ্ছে জোরে।
ঘড়িতে এখন 9:17, মানে রাত 9:17। আমরা এখন ঢুকেছি কোলাঘাটের অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আস্তে আস্তে 9টা বেজে গেছে, তাই ভাবলাম এখানে রাতের খাবারটা খেয়ে তারপর বাড়িতে যাব। মোটামুটিভাবে ওখান থেকে বেরিয়েছিলাম 9টায়, আর কোলাঘাটে এসে বসলাম পুরো 9টায়। তার মাঝে কিছুক্ষণ রমভায় ছিলাম, রমভায় ব্রেক দিয়েছি। এরপর মাঝে বেশ কিছুটা সময় লেগে গেছে বায়ো ব্রেক খাওয়া দাওয়ার জন্য। তারপর আপাতত এসে পৌঁছলাম কোলাঘাট। এখান থেকে আমার বাড়ি এখন পর্যন্ত 2 ঘন্টার রাস্তা। বাড়ি যেতে রাত 11টা, সাড়ে 11টা হবে। তাই ঠিক করলাম রাতের খাবারটা কোলাঘাটে খেয়ে দিয়ে তারপর বাড়িতে যাব। খাবার অর্ডার দিয়েছি, আসুক, তারপর দেখি আমার এই কন্যে আর গিনি কি অর্ডার দিয়েছে দেখি, তারপর আপনাদের দেখাচ্ছি। অন্নপূর্ণা হোটেল, এর আগেও এখানে খাওয়া দাওয়া করেছি, খুবই ভালো। উপরের দোতলার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর, সাজানো গোছানো। সোফা সেট করা রয়েছে, সোফা সেট বসানো রয়েছে। এসি, যদি এখন ঠান্ডা ঠান্ডা ভাব আছে, এসি চলছে না, এসি চালানোর প্রয়োজনও নেই। তো ভালোই, আপনারা কোলাঘাটের উপর দিয়ে গেলে অন্নপূর্ণা হোটেলে খাওয়া দাওয়া করতে পারেন। এবার খাওয়া দাওয়ার আসুক, দেখি খাবার দাবার এখন কেমন হয়েছে। যদিও কোলাঘাট এখন প্রায় ফাঁকাই দেখতে পাচ্ছি, এত ফাঁকা কখনো দেখিনি। কারণটা হচ্ছে যে এখনও এইচএস পরীক্ষা শেষ হয়নি, তাই ট্যুরিস্ট সিজন এখনও শুরু হয়নি, তাই বোধ হয় এখন কোলাঘাটটা ফাঁকা। এত ফাঁকা কখনো দেখিনি। যাই হোক, খাবারটা আসুক, খাবারটা দেখি। মেয়ের জন্য অর্ডার হয়েছে মিক্সড ফ্রাইড রাইস। মেয়েরটা আগে এসে গেছে, আমারটা এখনও এসে পৌঁছয়নি। আমি অর্ডার করেছি রুটি আর কি পনির বাটার মশলা, দেখি কখন আসে। মেয়ে একটু আমাকে দিয়েছে, এই যে একটুখানি আমায় দিয়েছে, তো আপাতত এটা দিয়ে একটুখানি সময় কাটাচ্ছি। আমারটা আসুক, তারপর আবার দেখাচ্ছি। এই যে আমার এসে গেছে, আমি 4টে রুটি নিয়েছি আর 1 প্লেট পনির বাটার মশলা। এবার মেয়েরটা আমি খেয়েছি, আমাকেও মেয়েকে দিতে হবে। তো যাই হোক, ভাগযোগ করেই আমরা খাচ্ছি। গোপালপুরের হোটেল থেকে বেরিয়েছিলাম সকাল 9টায়, বাইরে এসে পৌঁছেছি পুরো রাত 12টায়। মাঝে বেশ কয়েকবার বায়ো ব্রেক এবং খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিতে হয়েছে। কোলাঘাটে 1 ঘন্টা অপেক্ষা করেছিলাম খাওয়া দাওয়ার জন্য। গোপালপুর থেকে আমার বাড়ির গ্যারেজ পর্যন্ত টোটাল ডিস্টেন্স হয়েছে 678.3 কিলোমিটার। অ্যাভারেজ দিয়েছে 20.6 কিলোমিটার পার লিটার। তো এই ছিল আমার গোপালপুর থেকে বাড়ি আসার ট্রিপের অবস্থা, মানে টিয়াগোর পারফরমেন্স। এবার আমি আপনাদের টোটাল ডিস্টেন্সটা দেখাই। টোটাল আমার বাড়ির গ্যারেজ টু গ্যারেজ কিলোমিটার হয়েছে 1832.4, আর এখানে আমার অ্যাভারেজ দিয়েছে 20.1। এই হচ্ছে আমার এই ট্রিপের টিয়াগোর পারফরমেন্স। আশা করি আপনাদের গোপালপুর দারিংবাড়ি সিরিজের সমস্ত পর্বগুলি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। খুব শীঘ্রই আসবো আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ধন্যবাদ।